হ্যালো স্টুডেন্টস, আমি সৌরভ বিশ্বাস, একজন স্কুল শিক্ষক। তো আজকে এই ভিডিওটি বানানোর আমার উদ্দেশ্য কী? তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে ইংরেজি সাবজেক্টের ওপর এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা দিয়েছে, তার সঠিক নির্ভুল অ্যান্সারগুলো শুধুমাত্র তোমাদেরকে দেওয়া নয়, তার এক্সপ্ল্যানেশনগুলো, রাইট এক্সপ্ল্যানেশনটাও তোমাদেরকে দেওয়া। এই ব্যাখ্যাটা তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি শোনো, তাহলে তোমরা ভবিষ্যতে এই ধরনের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন তোমরা প্রত্যেকটা নিজেরাই নিজেই করতে পারবে। ওকে, তো চলো শুরু করি আজকের ভিডিও। 1 নম্বর, দেখো 1 নম্বরে 4টি অপশান দেওয়া আছে, এ বি সি ডি, 4টে অপশান তোমাদেরকে দিয়েছে। এই 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক তোমাদেরকে বের করতে হবে। এখানে দেখো আই ডিড নট নো, ডি নম্বরেরটা, দিস উড হ্যাপেন, এটা সঠিক অ্যান্সার। কেন হলো দেখো, এর যে প্রথম পার্টটা আছে সেটা হচ্ছে আই ডিডন্ট নো, এটি একটি নেগেটিভ স্ট্রাকচার ইনডিফিনাইট টেন্সের। তো এটা কীভাবে বানাবে দেখো, প্রথমে তোমরা বানাবে নেগেটিভ কীভাবে, যে প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে একটা অক্সিলারি ভার্ব দেবে অ্যাকর্ডিং টু টেন্স, ডু বসাতে পারো, ডাজ বসাতে পারো, ডিড বসাতে পারো, তারপরে একটা নট বসাবে, তারপরে বেস ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, একদম সিম্পল প্রেজেন্ট ফর্ম তোমরা বসিয়ে দেবে। তারপরে যদি অন্য টেন্স থাকে তাহলে ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স বসাবে, তারপরে আদার্স ওয়ার্ড। তাহলে দেখো আই নিউ হিম একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে বলছো আই নিউ হিম, সিম্পল পাস্টে আছে, এটাকে কীভাবে নেগেটিভ করবো? আই ডিড, দেখো আই সাবজেক্ট বসানো হয়েছে, তারপরে একটা অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, যেহেতু এটা পাস্ট তাই ডিড বসিয়েছি, তারপরে নট বসিয়েছি, এই যে নট, তারপরে বেস ফর্ম, দেখো নোটা বসানো হয়েছে বেস ফর্ম, তারপরে রেস্ট পার্ট, বাদবাকি অংশ বসানো হয়েছে। এখানেও ডি নম্বরে সেম আছে যে আই ডিড নট নো। যদি 1 নম্বরে দেখো তাহলে দেখো আই ডিডন্ট নিউ করে দিয়েছে, V3 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিয়েছে, যেটা ঠিক নয়। ওকে, এখানে বেস ফর্ম হবে। দেখো বি পার্টে, বি নম্বরটা আই হ্যাডন্ট নোজ, এটা একটি নেগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস V3, পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু তার বদলে এখানে পাস্ট পার্টিসিপল ফর্মের বদলে নোজ করে দিয়েছে, এখানে নিউ হতো। সিটা গঠনগত দিক থেকে ভুল আছে। দেখো ডি নম্বর অপশানের সেকেন্ড পার্টে আছে, এটা সেকেন্ড পার্ট নয়, একটাই সেন্টেন্স, তবু আমি দুটো ভাগে বলছি। দিস উড হ্যাপেন, দিস উড হ্যাপেন কেন হলো? দেখো যদি একটি সেন্টেন্স পাস্ট দিয়ে শুরু হয়, দেখো ডিড দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা পাস্টেই কন্টিনিউ করবে, পাস্টেই চলবে। এখানে আমি কিন্তু উইল লিখতে পারিনি, ওকে, উইলটা ফিউচার হয়ে যাবে, তো উইলের বদলে উড লিখবে। তোমরা যখন ন্যারেশন চেঞ্জ করেছো, যখন রিপোর্টিং ভার্বটা পাস্টে ছিল, তখন তোমরা উইলটাকে উড করেছো, ঠিক সেমভাবে এখানে একটা সেন্টেন্সের মাধ্যমে তোমরা দেখো যে হি হোপড দ্যাট হি উইল পাস, দেখো হোপটা পাস্টে আছে কিন্তু পরে উইলটা ফিউচার করে দিয়েছে, এটা ভুল। তাহলে সঠিকটা কি, যে হি হোপড পাস্টে, তারপরে কন্টিনিউ করবে পাস্টে, দেখো এই দ্যাট বসিয়ে ন্যারেশন চেঞ্জটা হির পরে উইলের বদলে উড করে দিয়েছে, পাস্টে করে দিয়েছে। তাহলে হি হোপড দ্যাট হি উড পাস, এটা সঠিক। ওকে, চলো 2 নম্বরটা খুব ভালো একটা কোশ্চেন, এটি একটি সাবজাংটিভ মুডের কোশ্চেন, কন্ডিশন থার্ড। ওকে, তো দেখো আগে সেন্টেন্সটা বলি, একটি ঘটনা, একটি অতীতের ঘটনা যেটা ঘটেনি, কারণ তার জন্য অতীতে একটি শর্ত পূরণ হয়নি, তার জন্য সেই ঘটনাটি ঘটেনি। এই সেন্টেন্সটা পড়ো তাহলে বুঝে যাবে। ইফ ইউ হ্যাড কল্ড মি, যদি তুমি আমাকে ডাকতে অতীতে, যদি তাকে তুমি ডাকতে, হি উড হ্যাভ কাম, তাহলে সে হয়তো আসতো। সে কিন্তু আসেনি, কিন্তু শর্তটা কি, যদি তুমি ডাকতে তাহলে সে আসতো, এরকম একটা শর্ত থাকছে। তাহলে দেখো এর ফর্মটা কীভাবে করবে, প্রথমে ইফ বসাবে, তারপরে সাবজেক্ট বসাবে, তারপরে হ্যাড বসাবে, তারপরে V3 বসাবে, তারপরে রেস্ট, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, রেস্ট বসাবে, তারপরে কমা দিতে ভুলো না, কমা বসাবে, তারপরে সাবজেক্ট, তারপরে প্লাস, তারপরে উড হ্যাভের বদলে কুড হ্যাভও অনেকে বসায়, কিন্তু তোমরা উড হ্যাভই বসাও, তারপরে প্লাস, তারপরে V3, তারপরে রেস্ট। দেখো এখানে আর একটা সেন্টেন্স আমি এই ধরনের বানিয়ে দিয়েছি, যে ইফটা বসিয়ে দিতে, আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে গনটা V3, তারপরে টু কলকাতা বাদ বাকি রেস্ট পার্ট, তারপরে কমা বসিয়েছি, আই আবার সাবজেক্ট, উড হ্যাভ, তারপরে V3 হচ্ছে সিন, তারপরে আলিপুর জু হচ্ছে রেস্ট পার্ট। তাহলে যদি আমি কলকাতায় যেতাম তাহলে আমি আলিপুর জু দেখতাম, আলিপুর জু আমি দেখিনি, কিন্তু শর্তটা কোন কারণে শর্ত পূরণ হয়নি, যে আমি কলকাতা যাইনি, তার জন্য আমি কাজটা করতে পারিনি, দেখিনি। তাহলে শর্ত পূরণ না হলে সেই কাজটা অতীতে ঘটেনি, এটাই।
এই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস রেস্ট কমা সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস রেস্ট, এই ফর্মটা তোমরা খুব ভালো করে মনে রাখবে এবং কমেন্ট বক্সে তোমরা এই স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স বানাও, দিয়ে আমাদের কমেন্ট বক্সে লেখো। ওকে, নেক্সট, in this expression a and b are two boxes and at the rate is a ball then, তো দেখো এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখো এই ছবির মধ্যে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এ একটা বক্স, বি একটা বক্স, তার মধ্যে একটা বল, এখানে বলের বদলে আমি অ্যাপেল নিয়েছি, সরি ফর দ্যাট। এবার এই অ্যাপেলটার ওপর হচ্ছে অ্যাট দ্য রেটটা বসিয়েছি। দেখো দুটো এ আর বি দুটো বক্সের মাঝে আছে, তাই তো, দুটো বক্সের মাঝে আছে। তাই যেটা দুটো জিনিসের মাঝে, দেখো আমার দুটো হাত, এই দুটো হাতের মাঝে আমার বডিটা আছে, মাঝে আছে। তো যেটা মাঝে থাকে সেটা বিটুইন। ইন কেন হলো না? ইন কোনো জিনিসের মধ্যে থাকা, একটা গ্লাসের মধ্যে বল, একটা জলের মধ্যে মাছ। তারপরে ওভার, ওভার হচ্ছে ঠিক মাথার উপরে কোনো একটা জিনিস থাকা। আবার অনেক সময় এক পার থেকে লাফিয়ে অন্য পারে যাওয়া, যেমন ক্যাট জাম্পড ওভার আ ওয়াল, ওয়ালের ওপর জাম্প মেরে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এক পার থেকে আর এক পার, সেটাও ওভার ইউজ হয়। তার জন্য এখানে যেহেতু দুটোর মাঝে আছে তাই এটা বিটুইন হয়েছে। দেখো এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার কিউ, এটা এই যে এর কিউ এর পজিশানটা কী জানতে চেয়েছে, মানে প্রিপোজিশন অফ পজিশন। দেখো অন কেন হলো না, এই কিউ এর পজিশনটা কেন এটাই অন কেন না? অন মানে কোনো জিনিসের উপরে টাচ করে আছে উপরে। ওকে, ধরো বললাম দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের সঙ্গে টাচ করে আছে বুকটা। ওভার, ওভার মানে ঠিক মাথার উপরে, এই যে আমার মাথার উপরে কোনো কিছু, এখানে লেখাও আছে দেখো, যখন একটি জিনিস উপরের অংশকে ঢেকে রাখে, মানে একদম মাথার উপরে আছে এবং ঢেকে রেখেছে, প্রায়, সবসময় ঢেকে রাখবে না, মোটামুটি রেখেছে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো এরকম বললাম যে আই অ্যাম হোল্ডিং আ আমব্রেলা ওভার মাই হেড, মানে একটা ছাতা ধরে আছি, ঠিক মাথার উপরে আছে, ঢেকে আছে। বা এখানে আছে দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, এরকম একটা তোমরা বলতে পারো, ওভার ঠিক উপরে। আর অ্যাবভ কি? অ্যাবভ যখন একটি জিনিস সরাসরি অন্যটির উপরে থাকে না, মানে ওভার আর অ্যাবভ দুটোই উপরে আছে, কিন্তু অ্যাবভ, ওভারটা যেমন ডাইরেক্টলি উপরে আছে সরাসরি, কিন্তু অ্যাবভটা সরাসরি উপরে নেই, এদিকে আছে বা এদিকে থাকতে পারে, ওখানে থাকতে পারে, পেছনে থাকতে পারে, এগুলো কিন্তু উপরেই আছে, এদিক ওদিকে আছে উপরে, সেটা হচ্ছে অ্যাবভ। তো এখানে তোমরা একটা পিকচারের মধ্যে দিয়ে দেখতে পারো যে ক্লাউডটা এদিক ওদিকে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু এই গাছটা ওভার, এই গাছটা একদম মাথার উপরে আছে এবং গাছটা পুরো ঢেকে রেখে দিয়েছে ছেলেটার মাথাটা। তো দেখো এখানে অ্যাবভই অ্যান্সার হবে। অ্যাবভ কেন অ্যান্সার হবে? কারণ দেখো আমি মানুষ, আমার ল্যাম্প পোস্টার মাথার উপরে যে থাকবে তার তো কোনো মানে নেই, এই সাইডে থাকতে পারে বা এই সাইডে থাকতে পারে, এদিক ওদিক থাকতে পারে, উপরেই থাকবে, এদিক ওদিকে থাকতে পারে, তাই এটা অ্যাবভ হবে। নেক্সট, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো আফটার 6 months ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি, তাহলে 6 মাস পরে তুমি বলতে পারবে। ক্যান কেন ব্যবহার হয়? এবিলিটি অর্থে, কোনো সক্ষমতা অর্থে। আই ক্যান স্পিক ইংলিশ মানে এটা আমার ক্ষমতা। আই ক্যান ব্যাট ওয়েল, আমি ক্রিকেটে ভালো ব্যাট করতে পারি, এটা আমার ক্ষমতা। তো ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি, তো এখানে অ্যান্সারটা লাইক হবে, কারণ তুমিও আমার মতো, এখানে সমতুল্য করতে চাইছি। মানে আফটার তুমি 6 মাস প্র্যাকটিস করো ইংরাজি, ভালো করে ক্লাস করো, ভালো করে পড়ো, দেখবে 6 মাস পর তুমিও আমার মতো ভালো ইংরাজি বলতে পারবে, অনুরূপ, সমতুল্য, তাই লাইক। দেখো এখানে উইদাউট হয়নি, আমাকে ছাড়া তো বলেনি। অ্যাবাউট মানে সম্বন্ধে, এটাও হবে না। অ্যারাউন্ডও হবে না, চারিদিকে, অ্যারাউন্ড মানে চারিদিকে, এটাও হবে না। দেখো 6 নম্বর, অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজ টুমরো, এটা একটা প্যাসিভ টেন্সে আছে, সরি প্যাসিভ ভয়েসে আছে, নট টেন্স, প্যাসিভ ভয়েসে আছে। তো অল দ্য উইনার উইল বি গিভেন, মেন সেন্টেন্সটা একবার দেখে নাও। সামওয়ান, কেউ একজন আছে, উইল গিভ প্রাইজ, এটা সিম্পল ফিউচারে আছে, উইল গিভ প্রাইজ অ্যামং অল দ্য উইনার্স টুমরো। দেখো এই সেন্টেন্সটাকে যদি তুমি চেঞ্জ করতে চাও বা যে কোনো সিম্পল ফিউচার টেন্স যদি চেঞ্জ করতে চাও, তাহলে রুলসটা নিচে লেখা আছে। প্রথমে তোমাদের অবজেক্টটা প্রথমে আনতে হবে, তারপরে শ্যাল বা উইল বসাতে হবে অবজেক্ট অনুযায়ী। সাধারণত আই উইর সঙ্গে শ্যাল বসে, বাদ বাকির সঙ্গে উইল বসে। তারপরে তোমরা বি বসাবে, তারপরে তোমরা V3 বসাতে পারো, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে সাচ। তাহলে এখানে কী হবে? অবজেক্ট কি? অল দ্য উইনার, তারপরে উইল বসিয়েছি অবজেক্ট অনুযায়ী, তারপরে বি, তারপরে গিভেন মানে V3, তারপরে বাই সামওয়ানটা উজ্জ্ব রেখেছি। বাই সামওয়ান, এনিওয়ান, সামবডি এরকম থাকলে তোমরা উজ্জ্ব রাখতে পারো। তাহলে বাই সামওয়ানটা উজ্জ্ব আছে, তারপরে বাদ বাকিটা বসিয়ে দিয়েছি প্রাইজ টুমরো। তো অল দ্য উইনার উইল বি
গিভেন প্রাইজ টুমরো, এটাই তোমাদের অ্যান্সার। আর একটা ভয়েসেস তোমাদের বানিয়ে দিয়েছি, দেখো এই সেন্টেন্সটা যদি খেয়াল করো উপরের সেন্টেন্সটা, তাহলে দুটো অবজেক্ট আছে, একটা অল দ্য উইনার, একটা প্রাইজ। তাহলে প্রাইজ দিয়েও আমি বানিয়েছি, তো প্রাইজটা যদি অবজেক্টে আনি তাহলে প্রাইজ উইল বি গিভেন অ্যামং অল দ্য উইনার্স টুমরো, এখানেও বাই সামওয়ানটা উচ্চ আছে। তো এইটা তোমরা মনে রাখতে পারো, এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে, মানে নেক্সট পরীক্ষা। নেক্সট দেখো 7 নম্বরটা, বিফোর ইউ গিভ অ্যান্সার আওয়ার টিচার ড্যাশ দেম টু আস। তো এইটা পড়েই বোঝা যাচ্ছে, আফটার বিফোরটা পড়েই মোটামুটি বোঝা যায় যে এটা আফটার আর বিফোর যেখানে থাকে সেটা মোটামুটি সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো পাস্ট পারফেক্ট টেন্স কি? অতীতে দুটো ক্রিয়া, মানে আগে অতীতে দুটো কাজ হয়েছে একের পর এক, একটা আগে হয়েছে তারপরে একটা হয়েছে। তো প্রথমে যেটা হয়েছে অতীতের সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তো দুটো ফর্মে চলে, মানে দুটো স্ট্রাকচার নিয়ে পাস্ট পারফেক্ট হয়। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয় যেটা আগে হয়েছে, তারপরের কাজটা সিম্পল পাস্ট হয়। তো দেখো এখানে তোমার এই অপশানের এক্সাম্পলটা তোমাদের দিয়েছি, মানে এমসিকিউর এক্সাম্পলটা, যে বিফোর ইউ গিভ অ্যান্সার, তোমার উত্তর দেওয়ার আগেই, তার আগে কি হয়েছে? আওয়ার টিচার হ্যাড সেন্ড দেম টু আস, উত্তরটা আমাদের কাছে সেন্ড করে দিয়েছে। তো কোনটা আগে হয়েছে, মানে আমার উত্তর দেওয়ার আগেই কোনটা হয়েছে? প্রথম অতীতে আগে হয়েছে যে টিচার আমাদেরকে সেন্ড করেছে, তার জন্য এটা হ্যাড সেন্ড, মানে এটা পাস্ট পারফেক্ট হয়েছে। তারপরে আমরা কি অ্যান্সার দিয়েছি, তো পরেরটা সিম্পল পাস্টে হয়েছে। দেখো নেক্সট এক্সাম্পল, আর একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়েছি, এই এক্সাম্পলটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। সেটা হচ্ছে দেখো, আই মেট হিম ইন 2017 আফটার আই হ্যাড ফিনিশড মাই স্কুল ইন 2016। আমার স্কুল 2016 সালে শেষ করার পর 2017 সালে আমি তার সঙ্গে দেখা হয়েছিল। তাহলে আগে কোনটা হয়েছিল? আগে আমি স্কুল শুরু করেছিলাম, দেখো 16 আর 17 দুটো সালই আগে অতীতে। তাহলে আগে 2016 সালে আমি স্কুল শেষ করেছি, স্কুল কমপ্লিট করেছি, তাহলে প্রথম, ও তার জন্য এটা হ্যাড ফিনিশড হয়েছে, মানে পাস্ট পারফেক্ট হয়েছে। তারপরে আমি তার সঙ্গে দেখা করেছি, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তো সেটা 2017 সালে, তো তার জন্য একটা সিম্পল পাস্ট টেন্স হয়েছে। তাহলে আগেরটা, অতীতের আগেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর অতীতের তারপরেরটা, প্রথমের দ্বিতীয়টা হচ্ছে সিম্পল পাস্ট। নেক্সট, কাট দিস অ্যাপল ড্যাশ দ্যাট ড্যাশ দ্যাট নাইফ। তাহলে দেখো একটা জিনিস বলি, যে যদি কোনো অবজেক্ট, কোনো পার্সন কোনো কাজ করে, ধরো এরকম বললাম ইট ইজ ডান বাই মি, এটা আমার দ্বারা কাজ হচ্ছে, এটা লিভিং অবজেক্ট, আমি একটা লিভিং জীবন্ত মানুষ। তাহলে জীবন্ত মানুষের আগে আমরা বাই বসাই, সাধারণ নিয়ম, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, সাধারণ নিয়ম। তো আবার ধরো বললাম দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার মানে একজন শিকারী, সেও একটা লিভিং অবজেক্ট, তাহলে বাই বসেছে তার আগে। কিন্তু যখন কোনো যন্ত্র বা অস্ত্র দিয়ে কোনো কাজ করি, তাহলে তার আগে সাধারণত আমরা উইথ বসাই। যেমন কাট দিস অ্যাপেল, এই অ্যাপেলটাকে, একটা অ্যাপেল আছে যেটাকে কাটো, কার দ্বারা? যন্ত্র বা অস্ত্রের দ্বারা, সেটা হচ্ছে নাইফ, তার জন্য এখানে আমরা উইথ বসাচ্ছি, কাট দিস অ্যাপেল উইথ দ্যাট নাইফ, এর জন্য বাই হলো না। ইনটু তো হতে পারে না, ইনটু মানে কোনো একটা জায়গা থেকে ভেতরে ঢুকে গেল, মানে একটা মোশন আছে, একটা ভেতরে ঢুকে পড়লো। ইন মানে একটা জায়গার মধ্যে, তা এটা হতে পারে না। তো কাট দিস অ্যাপেল উইথ দ্যাট নাইফ। না, 9 নম্বরটা, ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুট। খুব ভালো কোশ্চেন এটা, সবসময় মনে রাখবে যখন আমরা কোথাও এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করি, তখন তার আগে আমরা বাই বসাই। একটা এক্সাম্পল দিই, উই অলওয়েজ গো টু বাই বাস, উই অলওয়েজ গো টু স্কুল বাই ট্রেন, উই অলওয়েজ গো টু স্কুল বাই ট্রাম, উই অলওয়েজ গো টু স্কুল বাই রিক্সা। তাহলে যেখানে কোথাও ট্রাভেল করছি তার আগে বাই বসে। কিন্তু এক্সেপশনাল কি, ব্যতিক্রম কি, এই ফুট, পায়ে হেঁটে। অন ফুট মানে পদব্রজে, এটা এক্সেপশনাল, তোমাদের এমসিকিউতে দিয়েছে, এটা এক্সেপশনাল। তো তো মনে রাখবে ফুটের আগে অন হয়। তো ডু ইউ অলওয়েজ গো টু স্কুল অন ফুট, তুমি কি পায়ে হেঁটে সবসময় যাও? আর একটাও এক্সেপশনাল আছে, এটা হয়তো তোমাদের নেক্সট এক্সামে দিতে পারে, সেটা হচ্ছে অন হর্স ব্যাক। ঠিক আছে, তো উই অলওয়েজ গো টু স্কুল অন হর্স ব্যাক, তাহলে পিঠ মানে ঘোড়ার পিঠে চড়ে গেলেও কিন্তু তার আগে আমরা একটা অন বসে, তো এটা একটা মনে রাখবে। তো সাধারণত সব ঘোড়াতেই তোমার হচ্ছে বাই, আর ওই ফুট আর অন হর্স ব্যাকটাই হচ্ছে অন। এল্ডার ড্যাশ, তো এইটাও তোমাদের একটা প্যাসিভ ভয়েসে আছে। দেখো, ভয়েস চেঞ্জ অফ অ্যাডভাইস, উপদেশ।
রেসপেক্ট দ্য এল্ডার, এল্ডারকে আমাদের সম্মান করা উচিত। তো রেসপেক্ট মানে হচ্ছে এল্ডার, রেসপেক্ট মানে হচ্ছে সম্মান দেওয়া, তা কাদেরকে না, এল্ডারকে। তো এখানে কি করবে যে এখানকার অবজেক্ট কি না, যখন ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করো যে অ্যান্সারটা পাও সেটাই অবজেক্ট। ধরো কাকে রেসপেক্ট করবে, কি বা কাকে, তো এল্ডারকে। তো এল্ডারটা প্রথমে আমরা আনছি এই অবজেক্টটাকে, তারপরে শুড বসাচ্ছি, তারপরে বি বসাচ্ছি, এই যে ফর্ম অনুযায়ী বি, তারপরে V3 মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে কমপ্লিট ভয়েস চেঞ্জ। নেক্সট হেল্প দ্য পোর, এক্সট্রা এক্সাম্পল দেখো, হেল্প দ্য পোর কাকে না, পোরকে। তো পোরকে আমরা অবজেক্টকে প্রথমে বসাচ্ছি, তারপরে শুড বসাচ্ছি, তারপরে বি বসাচ্ছি, তারপরে একটা V3 বসিয়ে দিচ্ছি, মানে হেল্পকে হেল্প করে দিচ্ছি। তো এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ অফ অ্যাডভাইস। ওকে, খুব সিম্পল নিয়ম। আমি তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি, ওবে ইয়োর প্যারেন্টস। এই ভয়েস চেঞ্জটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। ওকে, অ্যান্সারটা ওবে ইয়োর প্যারেন্টস, এই ফর্মটাই করে অবজেক্ট প্লাস শুড প্লাস বি প্লাস V3। নেক্সট 11 নম্বর, হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরাল। তো দেখো উদ্ধৃত চিহ্নের মধ্যে দেখো হ্যাভটা একটা কোটেশন, মানে ইনভার্টেড কমা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আছে। যখনই একটা ওয়ার্ড সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকে তারপরে একটা সিঙ্গুলার ভার্ব বসে, যদি তারপরে ভার্বটা বসে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। যেমন ইজ, হ্যাজ, ওয়াজ, এগুলো সিঙ্গুলার এখানে লেখা আছে। দেখো এক্সাম্পল দিয়েছি MCQ-টি, হ্যাভ এটা একটা উদ্ধৃতির মধ্যে আছে। তো হ্যাভ কোট আনকোট ইজ জেনারেলি ইউজড উইথ প্লুরাল। ওকে, তারপরে দেখো উইর সঙ্গে আমরা আর বসে দেখো, কিন্তু উইটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে, তাই উইর পরে আমরা একটা সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। তো ইজ, তো যখনই একটা ইনভার্টেড কমা বা কোটেশনের মধ্যে কোনো একটা ওয়ার্ড থাকবে তারপরে যদি ভার্ব বসে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এইটা করার জন্য তোমাদেরকে এই ম্যাসকুলাইন ফেমিনিন যে চার্টটা আমি তোমাদেরকে দিয়েছি, এই চার্টটা তোমরা মোটামুটি মনে রাখতে পারো। ওকে, তো দেখো গ্যান্ডার, গুজ, ড্রোন, বি, লর্ড, লেডি, র্যাম, ইভি, তার বাংলা মানেগুলো আমি লিখে দিয়েছি। তো সেই অনুযায়ী এটার মানে জেন্ডার চেঞ্জ অনুযায়ী এর অ্যান্সার হচ্ছে গুজ গ্যান্ডার, বি ড্রোন, লর্ড লেডি, র্যাম ইভি। তো এই ম্যাসকুলাইন ফেমিনাইন চারটা করে দেখে নাও। নেক্সট, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট ন্যারেশন চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স। তো ন্যারেশন চেঞ্জ দিয়েছে, হি সেড টু মি আই অ্যাম রেডি। এখানে একটা কথা বলেছি, এই যে কমার আগের অংশ, কমার আগের অংশকে বলা হয় রিপোর্টিং পার্ট, কমার আগে বাঁ দিকে, আর কমার ডান দিকে পরের অংশ হচ্ছে রিপোর্টেড পার্ট। ওকে, তাহলে কমার আগের অংশের সাবজেক্ট রিপোর্টিং সাবজেক্ট, কমার আগের অংশের ভাব রিপোর্টিং ভাব, কমার পরের ডান দিকের অংশ সাবজেক্ট হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট, কমার পরের অংশ ভার্ব হচ্ছে রিপোর্টেড ভার্ব। তো এরকমভাবে মনে রাখবে। তো দেখো এখানে কী লেখা আছে, রিপোর্টেড ভার্ব সিম্পল পাস্ট হলে, দেখো রিপোর্টেড ভার্ব সরি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব এখানে কি সেট টু থাকলে সবসময় টোল্ড হয়। তো রিপোর্টিং ভার্ব যদি সিম্পল পাস্টে থাকে তাহলে রিপোর্টেড ভার্ব মানে কমার পরের অংশের ভার্বটা, এই যে অ্যামটাকেও আমাদেরকে ওয়াশ করতে হবে। ওকে, তো সিম্পল পাস্টে আনতে, তাহলে কি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। দেখো তাহলে এটা বুঝলে টোল্ডের জন্য পাস্ট থাকার জন্য এটা ওয়াজ হলো। কিন্তু এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে হিটা কেন হলো, সাবজেক্টটা কেন চেঞ্জ হলো। দেখো এখানে একটা ছোট্ট ব্র্যাকেট আমি লিখে দিয়েছি কেন হয়, এই রুলসটা মনে রাখবে, তাহলে সব সাবজেক্টে তোমরা ইজিলি করতে পারবে। একটু ছোট্ট করে তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে দেখো যে সন 1 2 3 4। তো দেখো রিপোর্টেড পার্ট মানে এই যে আই, রিপোর্টেড পার্টের সাবজেক্ট যদি এক মানে ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা কার অনুযায়ী চেঞ্জ হয়, রিপোর্টিং মানে কমার আগের অংশের সাবজেক্ট, এস ফর সাবজেক্ট অনুযায়ী। তাহলে আইটা এর সাবজেক্ট হি অনুযায়ী চেঞ্জ হয়েছে, আইটাকে এই ফার্স্ট পার্সনের বদলে এটা যেহেতু থার্ড পার্সনে হি আছে তাই থার্ড পার্সন করতে হবে। ওকে, দেখো যদি রিপোর্টেড কমার পরের অংশের সাবজেক্ট যদি টু মানে সেকেন্ড পার্সন মানে ইউ থাকতো এখানে আয়ের বদলে, তাহলে এটা ও মানে অবজেক্ট, তাহলে এই রিপোর্টিং পার্টের অবজেক্ট মানে এই মি অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে ইউ থাকলে এটা আই হয়ে যেত, মিটা যেহেতু ফার্স্ট পার্সন তাই এখানে আই হয়ে যেত হিয়ের বদলে। দেখো রিপোর্টেড পার্ট মানে এই যে আয়ের জায়গায় যদি 3 মানে হচ্ছে থার্ড পার্সন হতো, মানে হি সি ইট থাকতো তাহলে সেটা নো চেঞ্জ হতো, তাহলে যা থাকতো তাই বসে যেত, হি থাকলে হি, সি থাকলে সি, ইট থাকলে ইট। এটা মনে রাখবে। SON 1 2 3 ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেকেন্ড পার্সন
অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, আর থার্ড পার্সন কখনোই চেঞ্জ হয় না। এটাই সাবজেক্ট চেঞ্জের রুল। নেক্সট, দে সেড উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার। দেখো, যদি রিপোর্টেড স্পিচ, মানে এই যে রিপোর্টেড স্পিচ, সেটা চিরন্তন সত্য, নিয়মিত অভ্যাস, প্রবচন মানে প্রভাব, সার্বজনীন সত্য হয়, তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচ, মানে টেন্স চেঞ্জ করলে তার সেটা অপরিবর্তিত থাকে। মানে ন্যারেশনটা চেঞ্জ করলে তার কোনো টেন্সটা কোনো চেঞ্জ হয় না। মানে দেখো, এই যে উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, এটা সার্বজনীন সত্য, জেনারেল ট্রুথ, সত্যি আমরা পারি না থাকতে। তাহলে এর যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তাহলে সেম থাকবে, যে উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন। এখানে কিন্তু কোনো এই যে আগে সেড আছে, তাহলে পরের অংশটাই আমাদেরকে পাস্ট করতে হবে, আমি প্রথমেই বলেছিলাম। সেরকম রুলসটা খাটছে না, কারণ এটা একটা জেনারেল ট্রুথ। দেখো, এখানে যে উইটা আছে, উইটা তো দে হতে পারত, সাবজেক্ট তো চেঞ্জ হতে পারত, তাই তো? কিন্তু এখানে দে হলো না কেন? কারণ উই, মনে রাখবে এটা সবসময় স্পেশাল রুল, যে সার্বজনীন সত্য, প্রবচন, নিয়মিত অভ্যাসে যদি সাবজেক্ট উই হয় তাহলে উইটা অপরিবর্তিত থাকে, চেঞ্জ হয় না। নেক্সট 16 নম্বর, রাহুল সেড টু মি উই আর মর্টাল। দেখো, উই আর মর্টাল এটাও একটা চিরন্তন সত্য। ওকে, তো এটাও অপরিবর্তিত থাকবে। দেখো, রাহুল সেড টু, এই সেড টু জায়গায় টোল্ডও করতে পারো তোমরা। ওকে, তো রাহুল টোল্ড মি আর সেড টু মি দ্যাট উই আর মর্টাল, টেন্সের কোনো পরিবর্তন হবে না যদি সেটা চিরন্তন সত্য, সার্বজনীন সত্য, প্রয়োজন হয়। এবং সাবজেক্টের চেঞ্জ কিন্তু হবে, কিন্তু উই যদি থাকে তাহলে তার কোনো চেঞ্জ হবে না। এখানে যদি হি, সি, দে অন্য কিছু থাকতো সাবজেক্ট, তাহলে সেটা চেঞ্জ হতো, উই থাকলে হবে না, মনে রাখবে। চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ। দেখো, সাহিল শর্মা মেক্স টি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, খুব সহজ। কী নিয়ম? দেখো, ডান দিকের বক্সে আছে, প্রথমে অবজেক্টটা প্রথমে আনতে হবে, তারপরে অ্যামিজ আর অবজেক্ট অনুযায়ী বসাতে হবে, তারপরে একটা V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। কীভাবে করবো? দেখো, অবজেক্টটা টি বসিয়েছি, তারপরে অবজেক্ট অনুযায়ী একটা ইজ বসিয়েছি, তারপরে মেড V3 ফর্ম বসিয়েছি, তারপরে বাই বসিয়েছি, এই যে বাই, তারপরে এই যে সাবজেক্টটাকে টেনের এখানে নিয়ে এসেছি, যেটা হচ্ছে সাহিল শর্মা, এটাই হচ্ছে অ্যান্সার। টি ইজ মেড বাই সাহিল শর্মা, ভেরি ইজি, এই ফর্মটা মনে রাখবে জাস্ট। নেক্সট, ভয়েস চেঞ্জ। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ। দেখো, এর কী রুলস? প্রথমে অবজেক্টটাকে প্রথমে আনবে, তারপরে অ্যাম ইজ আর বসাবে অবজেক্ট অনুযায়ী, তারপরে একটা BEING বিং বসাবে, তারপরে V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট বসাবে। তাহলে সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে, দেখো, যে অবজেক্টটা কি, এখানে দ্য ম্যাচ প্রথমে বসিয়েছি, তারপরে এই অবজেক্ট দ্য ম্যাচ অনুযায়ী একটা ইজ বসিয়েছি, তারপরে একটা বিং বসিয়েছি, তারপরে V3 ওয়াচড বসিয়েছি, তারপরে বাই, তারপরে মাই ফ্রেন্ড, সাবজেক্টটা এখানে এসে বসিয়ে দিয়েছি। ওকে, সিম্পল। নেক্সট, এটা এরর কারেকশন 19। এরর কারেকশন মানে এটা একটা গোটা সেন্টেন্স, অ্যাকচুয়ালি এটা একটা গোটা সেন্টেন্স, কিন্তু এই গোটা সেন্টেন্সটাকে বিভিন্ন কেটে দিয়েছে, শব্দাংশে পরিণত করেছে, কেটে দিয়েছে। ওকে, তো এবং এটা একটা কেটে দিয়ে এ পার্ট বানিয়েছে, মানে বলছে যে এই পার্টে কি কোনো ভুল আছে, তারপরে এটা কেটে এই সেন্টেন্সটাকে আবার কেটে বি পার্ট বানিয়েছে, এটার মধ্যে এই পার্টটার মধ্যে কি কোনো ভুল আছে, না এই পার্টটার মধ্যে ভুল আছে, যদি কোনোটাতেই ভুল না থাকে তার ডি নম্বর নো। দেখো, এই পার্টটা, এই সেন্টেন্সটা, আই ডিড নট নো হোয়ার দে আর গোয়িং, আমি জানতাম না সে তারা কোথায় যাচ্ছে, নর কুড আই আন্ডারস্ট্যান্ড, বুঝতেও পারিনি, ওয়াই হ্যাড দে লেফট সুন, যে তারা কেন এত তাড়াতাড়ি চলে গেল, এটাও আমি বুঝতে পারিনি। তো এই সেন্টেন্সটার মধ্যে ভুল কোথায় আছে? দেখো, এই সেন্টেন্সটার মধ্যে ভুল আছে এখানটায়, যে ওয়াই হ্যাড দে লেফট। দেখো, প্রথমেই যদি কোনো, আমি তোমাদেরকে বলি, একটা অক্সিলারি WH ওয়ার্ড ওয়াই, তারপরে একটা অক্সিলারি ভার্ব হ্যাড, তারপরে একটা সাবজেক্ট দে, ওকে, তারপরে টেন্স অনুযায়ী ভার্ব যদি বসানো হয় বা অন্য কিছু বসানো হয়, তাহলে সেটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। WH কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, দেন বাদ বাকি অংশ, তো সেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়, কোশ্চেন তৈরি হয়, তারপর একটা কোশ্চেন মার্ক দিতে হয়। কিন্তু এখানে তো তা নেই, এখানে ফুল স্টপ আছে। দেখো, এখানে ফুল স্টপ আছে, তো এটা ভুল। তাহলে কী হবে? দেখো, এখানে ওয়াই, এখানে নিচে লেখা আছে ওয়াই দে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড, তারপরে লেফট। তোমরা ন্যারেশন চেঞ্জ যখন করেছো ইন্টারোগেটিভ সেন্টেন্স WH কোশ্চেনে, দেখবে এই ধরনের করেছো। প্রথমে কনজাংশনটা বসিয়েছো WH কোশ্চেনে, তারপরে সেটাকে একদম অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে দিয়েছো,
একদম হ্যাঁ সূচক বাক্য বানিয়ে দিয়েছে। তো এর জন্য এটা ভুল আছে যে ওকে। তো এই ফর্মটা মনে রাখ। নেক্সট, হি ওয়াকস 5 miles, সে হেরেছিল 5 মাইল, হুইচ আর রিয়েলি গ্রেট ডিস্টেন্স, যেটা অনেকটা দূর, ফর আ ম্যান লাইক হিম, তার মতো মানুষ, হু ইজ নট অনলি, যে কিনা শুধুমাত্র ওল্ডই নয়, বৃদ্ধই নয়, বাট অলসো তার থেকে বড় কথা সে একজন অসুস্থ। ওকে, তো দেখো এখানে কোথায় ভুল আছে। এখানে ভুল আছে এই যে 5 miles, এখানে দেখো 5 মাইলসের শেষে এস আছে, তা তোমরা ভাবছো এর জন্য হুইচের পরে আর হয়েছে, তাই তো 5 miles হুইচ আর, তাই তো 5 miles হুইচ আর যেটি হয়। তো দেখো এই এসটা দিয়ে তোমরা কনফিউজড হবে না, ঠিক আছে। এই 5 মাইলসটা একটা সিঙ্গেল ইউনিট, কেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 2 মিটারের দড়ি, তার মানে এটা নয় যে 1 মিটারের একটা দড়ি আর 1 মিটারের একটা দড়ি, যে দুটো মিলিয়ে 2 মিটার, তা কিন্তু নয়। একটাই দড়ি যার লেন্থ 2 মিটার। ধরো বললাম 5 miles একটা রাস্তা, তার মানে এই নয় যে 1 মাইল 2 miles, তারপরে আর একটা 2 miles, 3টে রাস্তা যোগ করে 5 miles, তা না। একটাই রাস্তা, গোটা রাস্তা, যেটার লেন্থ হচ্ছে 5 miles। তো 5 miles এটা একটা গোটা, ওকে, একটা গোটা ইউনিট। তো কিছু কিছু এরকম ওয়ার্ডস আছে যারা অলওয়েজ প্লুরালেই থাকে, ওকে, কিন্তু অ্যাক্ট করে তোমার হচ্ছে সিঙ্গুলারের মতো, ঠিক আছে। কিছু কিছু ভার্ব আছে, তো সেগুলো তোমরা এখানে কয়েকটা দেখতে পাচ্ছ তোমরা, যে এই ভার্বগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এই ভার্বগুলো এই যে তোমরা নাউনগুলো দেখতে পাচ্ছ, এই নাউনগুলো সবই প্লুরালের মতো দেখতে। দেখো এস ইএস যোগ করা আছে, কিন্তু এগুলোর সঙ্গে সবসময় তোমার কি বসে না, সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে এই 5 মাইলসটা একটা সিঙ্গেল ইউনিট, দেখতে কিন্তু এস দিয়ে প্লুরালের মতো, কিন্তু এর সঙ্গে বসবে হচ্ছে ইজ। আমি তোমাকে বোঝালাম যে এটা গোটা একটাই রাস্তা যেটার লেন্থ 5 miles, তাই এখানে আর এর বদলে ইজ হয়ে যাবে, যে হি ওয়াকড 5 miles হুইচ ইজ রিয়েলি আ গ্রেট ডিস্টেন্স। ওকে, নেক্সট, now it can be easily said that the population of this city is greater than any other city in India. তাহলে নাও এটা ইজিলি বলা যেতে পারে যে দ্য পপুলেশন, জনসংখ্যা, অফ দ্য সিটি, এই সিটির, ইজ গ্রেটার, বেশি, দ্যান এনি আদার সিটি, মানে যে কোনো অন্যান্য সিটির থেকে এই সিটির জনসংখ্যা বেশি। দেখো একটা জিনিস তোমাকে বলি, এখানকার সি পার্টে ভুল আছে, এখানে দ্যানের পরে একটা দ্যাট হবে, দ্যানের পরে কেন দ্যাট হবে, দ্যাট কখন হয় দেখো বলি। ধরো একটা গোটা জিনিস, বড় জিনিস, সেই গোটা দুটো জিনিসের সঙ্গে তুলনা না করে সেই গোটা জিনিসটা ছোট ছোট অংশকে আমি অংশগুলোর মধ্যে তুলনা করছি। ধরো একটা কথা এক্সাম্পল বললাম যে দ্য হুইল অফ মাই কার, মানে একটা কার একটা অনেক কটা জিনিস নিয়ে, অনেক কিছু নিয়ে কার তৈরি হয়, তার মধ্যে একটা হুইল অংশ। তা দ্য হুইল অফ মাই কার ইজ বিগার দ্যান হিজ কার। তাহলে এর মানেটা এরকম হয়ে গেল যে আমার যে গাড়ির যে চাকাটা, সেটা তার গাড়ির থেকে বড়। তাহলে চাকাটা কি গাড়ির থেকে বড় হয় নাকি? তাহলে কী হবে এখানটায়? তাহলে এখানটায় হবে এরকম হবে যে দ্য হুইল অফ হিজ কার ইজ বিগার দ্যান দ্যাট অফ মাই কার। তাহলে মনে রাখবে যে একটা গোটা জিনিসের যখন ছোটো ছোটো অংশের মধ্যে তুলনা হয় তখন তখন দ্যাট বসে। দেখো এখানে কিসের মধ্যে তুলনা হচ্ছে? দ্য পপুলেশন, জনসংখ্যা। সিটির মধ্যে অনেক থাকে, রাস্তাঘাট অনেক কিছু আছে, সেগুলো না, পপুলেশন। গোটা সিটির পপুলেশনটা বড় কার থেকে না? আদার সিটির থেকে বড়। তা কী করে হবে? ওই সিটির এই আদার সিটির পপুলেশনের থেকে বেশি। তাহলে এই পপুলেশনটা কিন্তু এখানে লেখেনি, তাই এটা ভুল হয়ে গেছে, তাই এখানে একটা দ্যাট বসাতে হবে। ওকে, তো এই টপিক নিয়ে, এই দ্যাট নিয়ে যদি আরও ডিটেলসে তোমরা ভিডিও চাও তো তোমরা কমেন্ট সেকশানে লিখবে, আমি তোমাদেরকে বলে দেবো। নেক্সট, চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স। দেখো এখানে এই যে সিকোয়েন্স, শব্দাংশ আছে এখানে PQRS, এখানে অনেক কটা শব্দাংশ আছে যেগুলো তোমাদেরকে সাজিয়ে লিখে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে, জাম্বল সেন্টেন্স। এর সঠিক আনসার হচ্ছে QRSP। সেন্টেন্সটা একবার পড়ে দিই। দ্য এফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং টু সামথিং আনহেলদি ইয়াংস্টার ইন দ্য সিটিজ অ্যান্ড দ্য ভিলেজেস। বাংলাটা দেখে নাও। স্কুল ও কলেজে যাওয়া আসার উপর সিনেমার প্রভাব কখনো কখনো শহর ও গ্রামীণ অনিষ্টকর যুবক মধ্যেও পড়ে। নেক্সট, এটাও একটা 23 নম্বরেরটাও তোমরা যদি সাজিয়ে নাও তাহলে এটা এরকম অ্যান্সার দাঁড়াবে QPSR,
Our country has been a land of learning, not indeed in the sense that education has been universal, but in the sense that education has been universal, and the learned man has been held in higher esteem than the warrior of administration. তো এর বাংলা মানেটা এরকম হতে পারে, দেখো যে চেষ্টা করেছি বাংলা মানেটা বের করার, খুব টাফ। যে আমাদের দেশে প্রকৃতপক্ষে শিক্ষার দেশ এই অর্থে নয় যে শিক্ষা সার্বজনীন হয়েছে, কিন্তু এই অর্থে যে শিক্ষা সার্বজনীন হয়েছে এবং যোদ্ধা বা প্রশাসকদের চেয়ে জ্ঞানী ব্যক্তিকে উচ্চ মর্যাদায় রাখা হয়েছে। ওকে, শিক্ষাকে সবার উপরে রাখা হয়েছে। নেক্সট দেখো, এটাকে যদি সাজাও তাহলে এস, এটাও বি, কিউএসআরপি হবে। দেখো এটার কি আছে, in the view of prevailing weather condition, agriculture experts have advised farmers to smoke their fields during the night to protect vegetables from cold. তাহলে বিরাজমান আবহাওয়ার পরিপ্রেক্ষিতে শীতের হাত থেকে শাকসবজি রক্ষায় কৃষকদের রাতের বেলায় খেতে ধূম্রপান, মানে বিভিন্ন রকমের কেমিক্যালের যে ধোঁয়া দেওয়া হয় না, সেই ধূম্র প্রয়োগ করার পরামর্শ দিয়েছে কৃষি বিজ্ঞানী। নেক্সট, রিড দ্য টেক্সট। এখানে দেখো টেক্সটের মধ্যে আমি বিভিন্ন কালারে সব পার্টস অফ স্পিচগুলোকে দিয়েছি। ওকে, সো হুইচ আর রিপ্রেজেন্ট দ্য মেন ভার্বস। মেন ভার্ব ইজ আ ভার্ব সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস দ্য অ্যাকশন অর স্টেট অফ বিং অফ সাবজেক্ট। এর মানে কি? এর মানে পাতি বাংলায় বলি, ধরো তোমাদের লাইফটা একটা সেন্টেন্স, এই লাইফ বা এই সেন্টেন্সের হিরোকে তোমরা স্টুডেন্ট, তাহলে তোমরা হচ্ছে সাবজেক্ট, হিরো মানে সাবজেক্ট, এবং তোমাদের মেন কাজ কি, মেন ভার্ব কি, ভার্ব মানে কাজ, মেন ভার্ব হচ্ছে পড়াশোনা করা, তাই তো। আর তোমাদের হেল্পিং ভার্ব কি, এই যে কারোর সঙ্গে কথা বলা, বন্ধুদের সঙ্গে, তারপরে অন্য নেট করা বা গেম খেলা, তো এগুলো আদার হেল্পিং ভার্ব। কিন্তু মেন কাজ কি তোমাদের লাইফে, সেটা হচ্ছে পড়াশোনা। তো সেটাই হচ্ছে, দেখো মেন ভার্ব এখানে কটা আছে আমি রেড কালারে করে দিয়েছি। দেখো ফেল্ড আছে, লাভড আছে, বি আছে, প্লেড আছে, এই চারটে হচ্ছে মেন। নেক্সট, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? এমন একটি ওয়ার্ড, এমন একটি পার্টস অফ স্পিচ যা নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে, মানে নাউন অথবা প্রোনাউন সম্পর্কে বলে। তাহলে বললাম হি ইজ আ গুড বয়, তাহলে কেমন, বয়টা নাউন, কেমন বয় না গুড, ভালো ছেলে, তাহলে গুডটা হচ্ছে নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে যেটা বলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তবে এখানে অ্যাডজেক্টিভ গ্রিন কালারে দিয়ে দিয়েছি বিহেভড গার্ল। ওকে, গার্লটা হচ্ছে তোমার এখানে নাউন আছে, এটা নাউনের আগে বসে তোমার যে গার্লটাকে কোয়ালিফাই করছে, একটাই আছে অ্যাডজেক্টিভ। নেক্সট, প্রপার নাউন কি? প্রপার নাউন ইজ এ নেম অফ পার্টিকুলার পার্সন, প্লেস, একটা পার্টিকুলার নাম, এবং সেটা সাধারণত ক্যাপিটাল, দ্যাট বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার। দেখো এখানে ডার্ক ব্ল্যাক কালারে করে দিয়েছি। দেখো শীতল, নীলা, কিম, এই তিনটে আছে তোমার হচ্ছে পার্টিকুলার নেম, সেটা হচ্ছে প্রপার নাউন। এরপরে আছে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে অ্যাডভার্ব কি না, এমন একটা ওয়ার্ড যার একটু ক্ষমতা বেশি, অ্যাডজেক্টিভের বড় ভাই বলতে পারো। অ্যাডজেক্টিভ শুধু ছোট কাজ করে, মানে নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে, ওর বড় ভাই হচ্ছে অ্যাডভার্ব। ও কী করে না, ও শুধু নাউন প্রোনাউন বাদে আর বাদবাকি সবাইকে কোয়ালিফাই করে, সবার সম্পর্কে কথা বলতে পারে, যেমন ভার্ব সম্পর্কে বলতে পারে, অ্যাডজেক্টিভ সম্পর্কে বলতে পারে, অ্যাডভার্ব নিজের সম্পর্কেও বলতে পারে, আবার গোটা সেন্টেন্স, পরিবার সম্পর্কে, গোটা সেন্টেন্স সম্পর্কে বলতে পারে। তাহলে অ্যাডভার্বের কাজটা অনেক বড়। তাহলে দেখো এখানে দুটো অ্যাডভার্ব আছে, যেটা আমি বেগুনি পার্পল কালার দিয়ে করেছি। দেখো নেভার ফেল, শীতল নেভার ফেল, এই নেভারটা কার সম্পর্কে বলছে, কোয়ালিফাই করছে, ফেল ভার্বকে, কখনোই ফেল হয় না, কি হয় না, কখনোই ফেল হয় না, তাহলে ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। ডিসেন্টলি বিহেভ, কেমন বিহেভিয়ার না, খুব ডিসেন্টলি, নম্র, তাহলে দেখো এটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, ডিসেন্টলিটা। তো এটাই হচ্ছে অ্যাডভার্ব। এখানে দুটো অ্যাডভার্ব আছে, নেভার আর ডিসেন্টলি। দেখো এলওয়াই যোগ থাকলে মোটামুটি ধরে নেবে, মোটামুটি না, সেগুলো সবকটাই হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তো অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে পরিণত করতে গেলে এলওয়াই যোগ করতে হবে। নেক্সট দেখো, শবনম ইউজড দ্য ওয়ার্ড কাউন্টার সাইন্ড অ্যাট দ্য এন্ড অফ হার রাইটিং। তো কাউন্টার সাইন্ড আমরা কোথায় পাই? নোটিশে পাই। দেখো এখানে একটা নোটিশের উদাহরণ আমি দিয়েছি। এখানে কাউন্টার সাইন কি, একটা অতিরিক্ত সাইন। ধরো একটা নোটিশে অলরেডি, দেখো এই নোটিশটাই অলরেডি একটা সাইন আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্টের একটা সাইন তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, কিন্তু এইটার পরও আর একটা রিচেকিংয়ের পর
আর একজন সাইন করেছে, না এটা তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট সাইন করেছে, না ঠিক আছে নোটিশটা বা এটা করা যেতে পারে। তারপরে যেটা অ্যাপ্রুভ করেছে, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে ভাইস প্রিন্সিপাল। তো এই যে কাউন্টার সাইন করেছে, মানে ওটার পরে আরেকবার সাইন করেছে, দুবার করে সাইন করেছে। সেকেন্ড টাইম সাইনটাই হচ্ছে কাউন্টার সাইন, যেটা নোটিশে দেখা যায়। লিঙ্কার, প্রমোদ ইউজড মেনি লিঙ্কার। লিঙ্কার কি? লিঙ্কার আমরা ম্যাক্সিমাম খেতে ইউজ করি প্রসেসে। দেখো একটা প্রসেস লিখেছি আমি এখানে, স্যালাড, তোমরা সবাই স্যালাড খেতে ভালোবাসো, তো স্যালাডের প্রিপারেশন লিখেছি। অ্যাট ফার্স্ট সাম কিউকাম্বার আর টেকেন, দেন দে আর ক্লিনড, নেক্সট সাম অনিয়ন, দেয়ার আফটার সাম টমেটো, দেন সাম মিন্ট, নাও। তো দেখো এরপরে, তারপরে, হ্যাঁ এটা, তারপরে। এই যে লিঙ্কার মানে কি? দুটো বাক্যের মধ্যে যে লিঙ্ক করে, যে সংযোগ স্থাপন করে। তো এই যে অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, দেয়ার আফটার, তারপরে, সেখানে, তারপরে, প্রথমে, তারপরে, নাও, এখন। তো এই যে লিঙ্কার, এই লাল কালি যেগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে লিঙ্কার, সংযোগ স্থাপনকারী। তো এইগুলো আমরা সবথেকে বেশি ব্যবহার করি প্রসেসে। নেক্সট, এখানে একটা রিডিং কম্প্রিহেনশান আছে। এই রিডিং কম্প্রিহেনশানে লাল কালি দিয়ে সব অ্যান্সারগুলো আমি লিখে দিয়েছি। দেখো ক্লাস 10, মহাদেবী বিড়লা একাডেমি, থার্সডে ইয়ার্স, একবার পড়ে নেবে তোমরা। ফার্স্ট কোশ্চেন, দ্য স্টুডেন্টস ওয়্যার অফ ক্লাস 10। দেখো এখানে কিওয়ার্ডটা তোমরা খুঁজে বের করতে পারো, বাঞ্চ অফ ক্লাস 10। তো যখনই তোমরা এই ক্লাস 10 এই কিওয়ার্ডগুলো তোমরা একটা প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারবে, তখনই তোমরা ইজিলি তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। আর না হলে তোমরা পুরো প্যাসেজটা পড়বে, দিয়ে বুঝে নিয়ে তোমরা পড়বে। দেখো দ্য ইন্টারাকশান মানে তাদের মধ্যে যে কথাবার্তা, তাদের মধ্যে যে আমার সঙ্গে, আমি যদি যখন ক্লাস নিচ্ছি তখন স্টুডেন্টদের সঙ্গে আমি কথাবার্তা বলছি, আলাপ আলোচনা করছি, ইন্টারাকশান হেল্ড। এই কথাবার্তাটা কোথায় হয়েছিল, কবে হয়েছিল? দেখো কন্ডাক্ট আ সেশন উইথ স্টুডেন্ট, মানে স্টুডেন্টদের সঙ্গে একটা কথাবার্তা সেশন, তো ইন্টারাকশান হয়েছিল অন থার্সডে, ঠিক আছে। নেক্সট, দ্য স্টুডেন্ট বিলংস টু, কোথাকার স্টুডেন্ট? সবাই দেখো লেখাই আছে, দ্য স্টুডেন্ট অফ মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো দ্য এজ অফ দেবব্রত পালের এজ ওখানে লেখা আছে। দেখো দেবব্রত পাল এজ 21 রেড কালিতে দেওয়া আছে, এটা দেখেও তোমরা অ্যান্সারটা করতে পারো। দেখো দ্য মোস্ট সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ ইজ, কী হতে পারে? প্যাসেজ যখন পড়বে তখন তোমরা বুঝবে যে লেসন অন লাইটিং ফর স্টুডেন্টস, এটাই হবে, এই যে সি নাম্বারটাই হবে বেস্ট। ওকে, লাইটিং মানে বদ্ধবিদ্যুতের ওপর একটা ভালো আলোচনা হয়েছে প্যাসেজ। ওকে, সো স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর এতক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখেছো, থ্যাংক ইউ তার জন্য। এবং যদি ভালো লেগে থাকে, মনে হয় তোমাদের হেল্প হচ্ছে, তাহলে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। ওকে, এবং এর যে পিডিএফ সেটা আমরা নিচে আমি দিয়ে দিয়েছি, তো সেই পিডিএফটাও তোমরা একবার দেখে নিও। ওকে, থ্যাংক ইউ ফর বিং প্রেজেন্ট, থ্যাংক ইউ।